দুই বিদেশি হত্যার সঙ্গে কিছু রাজনীতিবিদ জড়িত, প্রথমবারের মতো বললেন স্বরাষ্ট্রমন্ত্রীও। অবশ্যই রাজনীতিবিদ, আমি তো প্রথম থেকে বলছি এটা একটা দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, ইন্টারপোল সবকিছু আমরা অ্যাক্টিভ করব, সবকিছুর মাধ্যমেই তাদেরকে আনার প্রচেষ্টা করব। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি ও দুই বিদেশি নাগরিক হত্যা মামলার তদন্তে সন্তুষ্ট ইইউ ও ফ্রান্স। The real motives will be clarified. I think the sense of safety and security will be much higher. বাংলাদেশে আইএসের অস্তিত্বের বিষয়ে নিশ্চিত নয় যুক্তরাষ্ট্র। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জামায়াত শিবির নেতাকর্মীদের প্রত্যক্ষ সহযোগিতায় সংগঠিত হচ্ছে জঙ্গি সংগঠনগুলো। তথ্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর চলছে বোমা ও গ্রেনেড তৈরির প্রশিক্ষণ। সুন্দরবন থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি সহ এক বনদস্যুকে আটক। বঙ্গোপসাগরে পটুয়াখালীর ফেয়ারওয়ে এলাকা থেকে ৮ জেলেকে অপহরণের দাবি। পর্যটন শিল্পের বিকাশে কাজ করছে সরকার। ৬০টিরও বেশি দেশের সঙ্গে বিমানবন্দরে তাৎক্ষণিক ভিসার ব্যবস্থা করা হয়েছে। বুদ্ধিস্ট পর্যটন সম্মেলনে প্রধানমন্ত্রী। আগামী পৌরসভা নির্বাচন দলীয়ভাবে করার প্রস্তুতি নির্বাচন কমিশনের। তার আগে আর কোনো দলকে নিবন্ধন দেয়া হবে না, জানালেন সিইসি। এবং তদন্তে বিলম্ব সহ নানা কারণে ঢাকা কোর্টে ঝুলে আছে ৫০,০০০ মামলা। সরকারি অনেক আইনজীবীর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ, অস্বীকার সংশ্লিষ্টদের। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দুই বিদেশি হত্যার সঙ্গে কিছু রাজনীতিবিদ জড়িত। এর আগে আওয়ামী লীগের একাধিক নেতা এমন কথা বললেও প্রথমবারের মতো কিছু রাজনীতিবিদের জড়িত থাকার কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, এদের মধ্যে কেউ বিদেশে পালিয়ে থাকলে ইন্টারপোলের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হবে। এদিকে দুই বিদেশি হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলেছে, বাংলাদেশে আদৌ আইএসের কর্মকাণ্ড আছে কিনা সে বিষয়ে তারা নিশ্চিত নন। ইটালির নাগরিক তাবেলা হত্যার ১ মাস পূর্ণ হবে বুধবার। পরের সপ্তাহে রংপুরে এক জাপানি নাগরিক খুন এবং দুটি ঘটনার পর আইএসের দায় স্বীকার দেশে বিদেশে ব্যাপক চাঞ্চল্যের জন্ম দেয়। তবে সরকারের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে, অপরাধীদের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য আছে তাদের হাতে। এই অবস্থায় দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ২-১ দিনের মধ্যেই এই হত্যাকাণ্ডের মূল রহস্য উন্মোচন হবে। পরিষ্কার হয়ে আসছে যে এটার পিছনে কারা ছিল, কি উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে, কে তার পিছনে। আরো পরিষ্কার করে বলবো, শুধু একটুই বলবো, যতটুকু আমরা জানি সেই লোকটিও মানে সেই ষড়যন্ত্রের একজন নায়ক। 164 কিংবা আরো যে সমস্ত তথ্য উপাত্ত আমাদের কাছে আসছে সেগুলো সব ম্যাচ করে আরো প্রকাশ্যে আরো কিছু বলবো। বিদেশে গেলেও আপনাদের নাম জানিয়ে দিব, দেশে থাকলেও আমরা তাদেরকে অ্যারেস্ট করে আপনাদেরকে নাম জানাবো। যারা দেশে আছে তারা নজরদারিতে আছে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, ইন্টারপোল সবকিছু আমরা অ্যাক্টিভ করব, সবকিছুর মাধ্যমেই তাদেরকে আনার প্রচেষ্টা করব। পিছনে যারা আছে তারা কি রাজনীতিবিদ? অবশ্যই, অবশ্যই রাজনীতিবিদ। আমি তো প্রথম থেকে বলছি যে এটা একটা ষড়যন্ত্র। এদিকে পশ্চিমা বেশ কয়েকটি দেশ নিজ দেশের নাগরিকদের বাংলাদেশে চলাফেরায় ৩ দফা সতর্কতা নোটিশ দিলেও রাষ্ট্রদূত জানান, কোনো ধরনের শঙ্কা ছাড়াই বিদেশিরা নির্বিঘ্নে চলাচল করছে। দুই বিদেশি হত্যার তদন্ত নিয়েও ইতিবাচক মনোভাব জানান তিনি। এটি নিশ্চিত যে কিছু দুর্ঘটনা ঘটেছে বাংলাদেশে। বিদেশিদের নিরাপত্তার জন্য বিশেষ নিরাপত্তা দিচ্ছে পুলিশ। আমরা অপরাধীদের গ্রেফতারের জন্য অপেক্ষা করছি এবং আমি বিশ্বাস করি যে এই অপেক্ষার সমাপ্তি ঘটবে। অপরাধীদের গ্রেফতার করতে আন্তরিক রয়েছে সরকার। মার্কিন সতর্কতা নোটিশে এখনো এদেশে আইএসের অস্তিত্ব দাবি করা হলেও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কার্বি বলছেন, বাংলাদেশে আদৌ আইএসের কোনো কর্মকাণ্ড আছে কিনা সেই বিষয়ে এখনো নিশ্চিত নয় যুক্তরাষ্ট্র। তবে বিষয়টি খতিয়ে দেখা জরুরি বলে জানিয়েছেন তিনি।
সোমবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই কথা বলেন জন কার্বি। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আনসারের পরিবর্তে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএনকে। দুপুরে পুলিশ প্রশাসন এবং বিমানবন্দর কর্তৃপক্ষের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বেলা 12:30টায় বিমানবন্দরের ম্যানেজারের কক্ষে বৈঠকটি শুরু হয়। পুলিশ কমিশনার আব্দুল জলিল মণ্ডল এবং বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার মোহাম্মদ রিয়াজুল কবির এর নেতৃত্ব দেন। বৈঠকে পুলিশ এবং বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে বৈঠকের পরপরই শাহ আমানত বিমানবন্দরের নিরাপত্তায় মোতায়েন করা হয় এপিবিএন সদস্যদের। বোমা হামলা এবং বিমান ছিনতাইয়ের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের নিরাপত্তা জোরদারের নির্দেশনা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গোপন ইনফরমেশন যাই থাকুক, আমরা আমাদের ব্যাপারে সচেতন আছি। আমরা আমাদের ডিউটিটা আমরা স্ট্রেংথেনিং করছি এবং কারো প্যানিক হওয়ার কোনো কারণ নেই। বিশেষ করে এয়ারপোর্টগুলোতে সিকিউরিটিকে স্ট্রেংথেনিং করার জন্য আমাদের এই পদক্ষেপ। যেহেতু এপিবিএন এখানে নতুনভাবে কাজ করবে, কোথায় কিভাবে কাজ করবে, কোন পয়েন্টে কাজ করবে, এই ব্যাপারে আমরা বিস্তারিত সিদ্ধান্ত নিলাম। এদিকে সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তায়ও এবিপিএন এর সংখ্যা বাড়ানো হয়েছে। জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তাকে পরিবর্তন করে নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং স্পর্শকাতর হওয়ায় আরো দক্ষ ব্যক্তিকে এই মামলার তদন্তভার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ হুমায়ুন কবির। দুপুরে রংপুরে নিজ কার্যালয়ের সময় সংবাদকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। যেহেতু একটি পরিকল্পিত ঘটনা এবং এইসব পরিকল্পিত খুনি সাধারণত খুনিরা মানে পরিকল্পনা করার সময় সব দিক বিবেচনা রাখে, তাদের সহজে তারা ক্লু রাখতে চায় না। তো আমরা খুব সর্বাত্মক চেষ্টা করছি, একটু হয়তো সময় লাগবে। আমরা বিভিন্ন অল্টারনেটিভসগুলো নিয়ে কাজ করছি যাতে মামলাটার সুষ্ঠু তদন্ত হয়। সেই জন্য আরও অভিজ্ঞ আইও নিয়োগ করা হয়েছে এবং এগুলো মামলাটা মনিটরিং করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিনিয়ত মনিটরিং করছে তার তদন্তের প্রগ্রেস। রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালানে বোমা বিস্ফোরণের মাধ্যমে সরকারকে অস্থিতিশীল অবস্থায় ফেলাই ছিল দুর্বৃত্তদের উদ্দেশ্য। দুপুরে হোসেনি দালানে বোমা বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন শেষে তদন্ত দল একথা জানান। ডিএমপির 5 সদস্যের টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মারুফ হাসান জানান, হামলার দিন পুলিশের কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগে সকালে গাবতলীতে এএসআই ইব্রাহিম মোল্লা হত্যাকাণ্ডে ঘটনাস্থল পরিদর্শন করেন তদন্ত দলটি। পরিদর্শন শেষে তদন্তের অগ্রগতির বিষয়ে তিনি বলেন, দারুস সালাম থানার এএসআই ইব্রাহিম মোল্লা হত্যাকাণ্ডে বগুড়া জেলা ছাত্র শিবিরের সভাপতি এনামুল হকের সম্পৃক্ততা রয়েছে। এনামুলকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি এ ধরনের গ্রুপগুলো বড় ধরনের নাশকতার পরিকল্পনা রয়েছে এমন আশঙ্কার কথাও জানান এই পুলিশ কর্মকর্তা। জামাত শিবিরের নেতাকর্মীদের প্রত্যক্ষ সহযোগিতায় জঙ্গি সংগঠনগুলো আত্মপ্রকাশের পাশাপাশি সংগঠিত হচ্ছে বলে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। শহীদ হামজা ব্রিগেডের মতো জঙ্গি সংগঠনগুলোকে অস্ত্রের সঙ্গে দেয়া হচ্ছে বোমা ও গ্রেনেড তৈরির প্রশিক্ষণও। সম্প্রতি চট্টগ্রামে ঘটে যাওয়া বেশ কয়েকটি ঘটনায় জঙ্গিদের সঙ্গে জামাত শিবিরের সম্পৃক্ততার প্রমাণও পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 2004 সালে শায়ক আব্দুর রহমান এবং বাংলা বাহিনীর নেতৃত্বাধীন জেএমবির ভয়ঙ্কর আত্মপ্রকাশের সময় জামায়াত শিবিরের সাথে সম্পৃক্ততার প্রথম অভিযোগ ওঠে। জেএমবির অধিকাংশ নেতাকর্মী ছিল জামায়াত শিবিরের রাজনীতির সাথে জড়িত। চট্টগ্রামের লালখানবাজার মাদ্রাসায় গ্রেনেড বিস্ফোরণ ঘটনার মূল কারিগর ছিল শিবির কর্মী নুরুন নবী। সম্প্রতি কয়েকটি ঘটনায় জড়িত জঙ্গি সদস্যদের সাথে জামায়াত শিবিরের সম্পৃক্ততার প্রমাণও পেয়েছে পুলিশ। জামাত শিবিরের যে এখনকার যে অবস্থানটি, তারা তো এখন মাঠে থাকার তো স্কোপ তাদের নেই। জঙ্গিতে নাম লিখিয়ে তারা আত্মরক্ষার চেষ্টা করছে। এক্সট্রিমিস্ট গ্রুপের যে সৃষ্টি, এটা তো জামাত শিবির থেকেই, এবং এরা একে অপরের পরিপূরক। যদি আবার এক হওয়ার প্রয়োজন হয়, এরা সবই এক হয়ে যাবে। এদিকে জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডের গ্রেপ্তারকৃত 35 নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের পর বের হয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সংগঠনটির অন্যতম শীর্ষ নেতা মনিরুজ্জামান ডন এবং গ্রেপ্তারকৃত তার আরো 2 ভাই বোন সরাসরি শিবিরের রাজনীতির সাথে যুক্ত। এদের নেতৃস্থানীয় যারা ছিল তারা সবাই সাবেক জামাত শিবিরের সদস্য। এখানে যেমন ইউনিভার্সিটির ছাত্র ছিল, এখানে কমি মাদ্রাসা ছিল, বাংলা মাদ্রাসা ছিল,
এমনি স্কুল কলেজেরও ছিল। গত 5 অক্টোবর কর্ণফুলী এলাকা থেকে গ্রেপ্তারকৃত জেএমবি সদস্য ফুয়াদ এবং 23 মার্চ আকবর সাথে গ্রেপ্তারকৃত আরশাদ সরাসরি শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল বলে স্বীকার করেছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। গোটা বাংলাদেশকেই বিশাল একটি পর্যটন স্পট উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পর্যটন শিল্পের উন্নয়নের পাশাপাশি এর প্রচার এবং বিপণনের উপর গুরুত্ব দিচ্ছে সরকার। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুদ্ধিস্ট দেশগুলোর পর্যটন বিষয়ে সম্মেলনে বক্তব্য দেন তিনি। এ সময় পর্যটন বর্ষ 2016 উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, বিদেশিদের জন্য পর্যটনকে আরো সহজ করতে বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে 60টি দেশের নাগরিকরা পাবেন তাৎক্ষণিক ভিসা। এই অঞ্চলে বৌদ্ধ সংস্কৃতির ইতিহাস 2500 বছরের। খ্রিস্টের জন্মের 500 বছর আগে গৌতম বুদ্ধ এদেশে এসেছিলেন ধর্ম প্রচার করতে। নওগাঁ, কুমিল্লা, মুন্সিগঞ্জ, চট্টগ্রাম এবং ঢাকাতে ছড়িয়ে ছিটিয়ে আছে বৌদ্ধ ধর্মের বহু প্রাচীন নিদর্শন। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের কাছে যা তুলে ধরতে চায় বাংলাদেশ। সে লক্ষ্যের কথা মাথায় রেখে দক্ষিণ পূর্ব এশিয়ার চীন, জাপান, কোরিয়া, লাওস, ভিয়েতনাম এবং দক্ষিণ এশিয়ার ভারত, ভুটান, শ্রীলঙ্কা সহ বৌদ্ধ ধর্মপ্রধান 13টি দেশের পর্যটন বলয়ের সঙ্গে যুক্ত হওয়ার পরিকল্পনা বাংলাদেশের। ঢাকায় বুদ্ধিস্ট পর্যটন সার্কিটের 2 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, বিদেশিদের কাছে বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে চায় তার সরকার। 60টিরও বেশি অধিক দেশের সাথে আমাদের অন অ্যারাইভাল ভিসা, অর্থাৎ পর্যটকরা আসলেই যেন সাথে সাথে ভিসা পান, সেই সুবিধা আমরা প্রবর্তন করেছি। কক্সবাজার জেলার সাবরাং আমরা এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন গড়ে তোলার কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে। এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন নির্মাণে বিদেশি বিনিয়োগ আকর্ষণের পদক্ষেপও নেওয়া হয়েছে। শেখ হাসিনা বলেন, পর্যটনের বিকাশ হলে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে, বাড়বে মানুষের কর্মসংস্থান। আমরা পর্যটন শিল্পের উন্নয়নের পাশাপাশি পর্যটন শিল্পের প্রচার ও বিপণনের উপরও সমধিক গুরুত্ব প্রদান করেছি। বিদেশে বাংলাদেশ মিশনগুলোর সহযোগিতায় ফলপ্রসূ প্রচার ও বিপণন কার্যক্রম বাস্তবায়ন করছে। দেশি বিদেশি পর্যটক আগমন ও এ খাত থেকে রাজস্ব বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করাই এই প্রচার কার্যক্রমের মূল উদ্দেশ্য। পরে সম্মেলন উপলক্ষে আয়োজিত মেলার কয়েকটি স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। কাদের সিদ্দিকীর মনোনয়ন গ্রহণের আদেশ স্থগিত চেয়ে ইসির আবেদনের পর টাঙ্গাইল 4 আসনের উপনির্বাচন স্থগিত করলেন চেম্বার বিচারপতি। আগাম নির্বাচন চেয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বিএনপির অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এছাড়া যারা দেশে 92 দিন নাশকতা ও জঙ্গি তৎপরতা চালিয়েছে তারাই বিদেশিদের কাছে সরকারের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে সচিবালয়ে ঢাকায় নবনিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ইয়াসোজা গুনাতেসেকারের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের একথা বলেন তিনি। টিআইবি ইজ নট এ পলিটিক্যাল পার্টি। টিআইবি যখনই নির্বাচন চাইল তখনই আপনাকে উপলব্ধি করতে হবে যে টিআইবি হলো বিএনপির একটি অঙ্গ সংগঠন। এখানে বিদেশি মারা, এখানে যে তাজিয়ার উপরে গুলি করা, এখানে এএসআইকে হত্যা করা, আবার টিআইবির এই প্রতিবেদন স্থাপন একই জায়গায়, মূল টার্গেট। তবে দৃঢ়তার সাথে বলতে পারি কোনো কিছুতেই বাংলাদেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। এভরিথিং উইল কাম আউট অ্যান্ড কান্ট্রি উইল বি ইন নরমালসি। গণজাগরণের মাধ্যমে জনগণকে ঐক্যবদ্ধ করে বিএনপি জামায়াতের ষড়যন্ত্রের জবাব দেবার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। সকালে বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তারা আরো বলেন, দেশকে অস্থিতিশীল করতে যারা কাজ করছে সেই সব অপরাধী যে দলেরই হোক না কেন তাদের বিচারের মুখোমুখি করা হবে। আইএসের ধোঁয়া তুলে প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা করা হয়। এই হোসেন ইমাম বাড়াতে যেভাবে আক্রমণ করা হয়েছে সেই ঘটনারও ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে সেই রহস্য উন্মোচিত হবে। যারা এই ঘটনা ঘটাচ্ছে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে তাদেরকে যেখানেই যার অবস্থান থাকুক না কেন, যেই দলে থাকুক বা যেখানে যত বড় অবস্থানই তার থাকুক না কেন, তাদেরকে বিচারের কাঠগড়ায় অবশ্যই দাঁড় করানো হবে। পরিষ্কার কথা। বিএনপি যেই পথে হাঁটছেন এই পথে যদি হাঁটেন তাদের
অস্তিত্ব সংকটে তারা পড়বেন, তাতে কোনো সন্দেহ নাই। রাজপথ ছাড়া যাবে না। আর শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য, তার কর্মসূচিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে। যতদিন বাংলার জনগণ জননেত্রী শেখ হাসিনার পাশে থাকবে, ততদিন কোনো ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না, কোনো ষড়যন্ত্র সফল হতে পারবে না। ধর্মরে ব্যবহার করে এরা মানুষ খুন করে, অরাজকতা সৃষ্টি করে। এদের বিরুদ্ধে জবাব একটাই, গণজাগরণ, জনগণকে উদ্বুদ্ধকরণ, জনতার সমুদ্রে এদের ভাসায় দেওয়া, চিরতরে বঙ্গোপসাগরে এদের নিমজ্জিত করা। টিআইবির পর্যবেক্ষণকে সরকার চ্যালেঞ্জ করতে পারেনি, আবার অসত্য বলতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন। যখনই সরকারের বিরুদ্ধে টিআইবি কোনো প্রতিবেদন প্রকাশ করে, তখনই সরকার প্রতিষ্ঠানটির আয়ের হিসেব চায় বলেও দাবি করেন তিনি। বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। জাতীয় সংসদ পুতুল নাচের নাট্যশালায় পরিণত হয় এবং এখানে কোনো প্রকৃত বিরোধী দল না থাকায় টিআইবির কঠোর সমালোচনা করেছেন শাসক দলীয় নেতা জনাব মাহবুব আলম হানিফ এবং 10ম সংসদের চিফ হুইপ। কিন্তু তারা টিআইবির পর্যবেক্ষণকে চ্যালেঞ্জ করতে পারেননি এবং বলতেও পারেননি যে টিআইবি অসত্য পর্যবেক্ষণ দিয়েছে। বরং টিআইবি এই সংসদ নিয়ে সত্য উন্মোচন করায় তাদেরকে বিরোধী দলের এজেন্ট পর্যন্ত বলে অসৌজন্যমূলক মন্তব্য করেছেন। আগামী পৌরসভা নির্বাচন দলীয়ভাবে করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। তবে তার আগে আর কোনো নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের তিনি কথা জানান। দলীয়ভাবে নির্বাচন আইন হলে পরে আমরা সংশোধন করে এটা করতে পারবো এবং তার জন্য কিছুটা সময় দরকার, আমরা কিছুটা এগিয়ে রাখছি। আর স্বতন্ত্র প্রার্থী হিসাবেও এখানে প্রভিশন রাখবো, যে কেউ স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করতে পারবেন। নতুন দলের নিবন্ধনের জন্য একটা সময় লাগে, আমরা হয়তো এর মধ্যে সেই সময় আমাদের হাতে থাকবে। এই নিবন্ধন কর দেওয়াটা ফিল্ডে দেখতে হয়, টেস্ট করতে হয়, এটাকে এই কম সময়ের মধ্যে করা সম্ভবপর নয়। পশ্চিম সুন্দরবনে অভিযান চালিয়ে বনদস্যু ইলিয়াস বাহিনীর সদস্য শাহিনুর রহমানকে আটক করেছে র্যাব। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। খুলনায় উদ্ধার করা এটাই সবচেয়ে বড় অস্ত্রের চালান বলে জানিয়েছে র্যাব। খুলনা থেকে তরিকুল ইসলামের রিপোর্ট। খুলনা রেঞ্জের কয়রা উপজেলার বাদুরঝুলি এলাকায় জলদস্যুরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার অভিযান চালায় র্যাব। সে সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে জলদস্যুরা। র্যাব জানায় আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় তারাও। জলদস্যুদের এর সাথে আমাদের গুলি বিনিময় হয়। গুলি বিনিময় হওয়ার এক পর্যায়ে জলদস্যুদের একজন সদস্য ইলিয়াস বাহিনীর সদস্য শাহিনুর রহমান, সে আহত অবস্থায় তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় শাহিনকে আটক করা হয়। শাহিনের স্বীকারোক্তি অনুযায়ী সুন্দরবনের বিভিন্ন স্পটে লুকিয়ে রাখা 23টি বিদেশি অস্ত্র, 1531 রাউন্ড তাজা গুলি উদ্ধার করে র্যাব। মঙ্গলবার সকালে খুলনায় র্যাব 6 এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ডাবল ব্যারেল বন্দুক, 9টি সিঙ্গেল ব্যারেল বন্দুক, 5টি .22 SA রাইফেল, একটা 8 শুটার গান মেড ইন টার্কি, একটা 303 রাইফেল এবং .22 রাইফেলের গুলি 1000 রাউন্ড, বন্দুকের কার্টিজ ছিল 437 রাউন্ড, 303 রাইফেলের গুলি ছিল 85 রাউন্ড এবং 7.62 রাইফেলের গুলি ছিল 9 রাউন্ড। এর ভিতরে কিছু দুই একটা অস্ত্র বা কিছু অস্ত্র থাকতে পারে যেটা লাইসেন্স টার্ম, কোনোভাবে হয়তো ভাড়া দিয়ে থাকতে পারে। র্যাব জানায় খুলনায় র্যাব 6 গঠনের পর এটাই আটককৃত সবচেয়ে বড় অস্ত্রের চালান। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। অন্যদিকে বঙ্গোপসাগরে পটুয়াখালীর ফেয়ারওয়ে এলাকায় বেশ কয়েকটি ট্রলারে ডাকাতি হয়েছে। এ সময় আর জেলেকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। জেলেরা জানান, গত রাতে কুয়াকাটা থেকে 50 কিলোমিটার দক্ষিণ বঙ্গোপসাগরে বেশ কিছু মাছ ধরার ট্রলারে হামলা ও 7টি ট্রলারে গণডাকাতি চালানো হয়। এক পর্যায়ে মুক্তিপণের দাবিতে 8 জেলেকে আটক করে নিয়ে যায় তারা। এছাড়া FB ইলমা নামের একটি মাছ ধরার ট্রলারও নিয়ে যায়। এ সময় কয়েকজন জেলে আতঙ্কিত হয়ে পানিতে লাফিয়ে পড়েন। অপহৃত সবার বাড়ি পটুয়াখালীতে। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসাইন ভূঁইয়া। বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে যোগ দেওয়ার আগে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বঙ্গভবনে যান তিনি।
এ সময় দায়িত্ব পালনকালে সহযোগিতা করার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান মন্ত্রিপরিষদ সচিব। নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করায় মোশাররফ হোসাইন ভূঁইয়ার প্রশংসা করেন রাষ্ট্রপতি। নতুন দায়িত্ব পালনকালে দেশ জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান তাকে। টাঙ্গাইল ৪ আসনের উপনির্বাচন স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি। সকালে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের অবকাশকালীন বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে ২ নভেম্বর কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণের আদেশ স্থগিত চেয়ে নির্বাচন কমিশনের করা আবেদনের শুনানির দিন ধার্য করেন আদালত। ওই দিনই আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এর শুনানি হওয়ার কথা রয়েছে। গত বুধবার কাদের সিদ্দিকীর মনোনয়ন গ্রহণের আদেশ দেন হাইকোর্ট। পরে গতকাল মনোনয়ন গ্রহণের আদেশ স্থগিত চেয়ে আপিল করেন নির্বাচন কমিশন। ১০ নভেম্বর টাঙ্গাইল ৪ আসনের উপনির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। এর মধ্যে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সামান্য একটা ইলেকট্রিক বিল বকেয়া থাকার জন্য ইলেকশন করতে পারেনি, পার্লামেন্ট ইলেকশনও করতে পারেনি, এরকম নজিরও আছে। আর ১০ কোটি টাকা ঋণ রেখে একজন নির্বাচন করবে, এটা তো হতে পারে না। আদালত আপাতত নির্বাচন প্রক্রিয়াটাকেই বন্ধ করে দিয়েছেন। এটা ফুল কোর্ট শুনবেন। যেহেতু এই ঋণ পুনঃতফসিল করেছে, সে কারণে তিনি ঋণ খেলাপি নন এবং ঋণ খেলাপি না হওয়ার কারণেই তাকে নির্বাচনে প্রার্থী হিসাবে হাইকোর্ট থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত কাজে বিলম্ব, সঠিক সময়ে সাক্ষ্য গ্রহণ না হওয়া এবং মামলার তুলনায় ইজলাসের স্বল্পতার কারণে ঢাকা কোর্টে নিষ্পত্তির অপেক্ষায় ঝুলে আছে প্রায় ৫০,০০০ মামলা। এছাড়া রাষ্ট্রপক্ষের কিছু আইনজীবীর বিরুদ্ধে অবৈধভাবে টাকা দাবি করার অভিযোগ করেছেন বিচার প্রার্থীদের কেউ কেউ। তবে এ অভিযোগ অস্বীকার করলেও দায়িত্বের তুলনায় পারিশ্রমিক খুবই কম বলে দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীদের। সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মনে করেন, পারিশ্রমিক বাড়ানোর পাশাপাশি মামলা দ্রুত নিষ্পত্তিতে পিপিদের সততা ও দায়িত্ববোধ নিশ্চিত করতে হবে। বিস্তারিত সাদিকুর রহমানের রিপোর্টে। এখানে 2 বছর ধরে ঘুরতেছি, আমার কোনো মামলার কোনো ভালো বিচার পাইতেছি না। 180 দিনের মধ্যে নিষ্পত্তির বিধান নারী ও শিশু নির্যাতন মামলার। তবে বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতায় ক্ষুব্ধ বিচারপ্রার্থী এই নারী। পিপিরা বলতেছে যে টাকা দেন, টাকা না দিলে আমরা কাগজ দিব না। আমি টাকা দিতে পারি না বলে পুলিশে বলে এগুলো বের কর এগুলো কই থেকে আইছে। তারিখ দিতে আসে, মানে হাজিরা দেয় না, ওনার হাজিরা লাগবে না, আপনি চলে যান গা। ওনার উকিলে ওই আসামির উকিলে মিলা এই জিনিসটা করে, আসলে কয় টাকা দেন। মামলা পরিচালনার জন্য নিযুক্ত রাষ্ট্রপক্ষের আইনজীবীদের পারিশ্রমিক প্রতি কর্মদিবসে 500 আর সহকারীদের 200 টাকা সরকার কর্তৃক ধার্য রয়েছে। এই সামান্য বেতন দিয়ে আমাদের কাজ করতেও মনে কোনো আগ্রহ থাকে না। তাছাড়া আমাদের পাবলিক মামলাও থাকে, আমরা সরকারি মামলার সময়ও কম দিতে পারি। আমার নিজের পয়সায় কাগজ কলম কিনে সরকারের কাজ করে যাচ্ছি, বাট আমি বেতন পাচ্ছি না। মামলা নিষ্পত্তিতে পিপিদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তাদের পারিশ্রমিক বৃদ্ধির পক্ষে ঢাকা মহানগরের রাষ্ট্রপক্ষের আইনজীবী। অল্প যে রেমুনারেশন এটা পেয়েও কিন্তু তারা সঠিকভাবে তাদের দায়িত্ব আদালতে পালন করছে। অবৈধভাবে তারা টাকা দাবি করে, এটা একটা মানুষের একটা বাড়ানো কথা। সঠিক সময়ে মামলা নিষ্পত্তিতে সদিচ্ছার পাশাপাশি পিপিদের দায়িত্বশীল হওয়ার প্রতিও গুরুত্ব দেন সাবেক আইনমন্ত্রী। যে অনারিয়াম দেওয়া হচ্ছে, সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে মামলা অনুযায়ী, তার বাইরে যদি বিচার প্রার্থী থেকে কোনো রকমের অন্য কোনো সুবিধা তারা নিতে চায়, এটা একেবারে অবৈধ হবে। কেস বেসিসে তাদের যে অ্যালাউন্সটা দেওয়া হয় এটাকে বৃদ্ধি করা। মামলা জট কমাতে আদালত ছাড়াও প্রয়োজন অনুযায়ী বিকল্প বিরোধ নিষ্পত্তির প্রতিও জোর দেন তিনি। মামলার সাথে যারা জড়িত থাকবে, আমাদের পুলিশ বাহিনীতে যারা আছেন তাদেরকে আলাদা করে ফেলা উচিত। তাহলে পরে কিন্তু বিলম্ব হয় মামলা নিষ্পত্তিতে, এটা আর হবে না। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে 7.5 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে দেশ দুটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 343 জনে। গণমাধ্যম জানায়, ভূমিকম্পে পাকিস্তানে 260 এবং আফগানিস্তানে প্রাণ হারিয়েছে অন্তত 83 জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে শুরু হয়েছে উদ্ধার তৎপরতা। ভারত ও পাকিস্তানের পাশাপাশি কিরগিজস্তান, তাজিকিস্তান ও চীনের কয়েকটি স্থানেও অনুভূত হয় ভূকম্পন। আফগানিস্তানের ভূকম্পনটি অনেক শক্তিশালী হওয়ার পরও গভীরতা বেশি থাকায় কম ক্ষয়ক্ষতি হয়েছে। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান ভূমিকম্প বিশেষজ্ঞ প্রফেসর মার্টিন মাই। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটির 200 কিলোমিটারের বেশি গভীরে।
অন্যদিকে নেপালের ভূমিকম্পটি ভূগর্ভের মাত্র ৮ কিলোমিটার গভীরে ছিল বলে জানান সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক। চট্টগ্রামে জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের দ্বিতীয় স্তরের খেলায় চট্টগ্রামকে ৫ উইকেটে হারিয়েছে সিলেট। এদিন চট্টগ্রামের দেয়া ২৬০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট। এদিকে প্রথম স্তরের ম্যাচে ফতুল্লায় ঢাকা মেট্রো ও খুলনা বিভাগের এবং বগুড়ায় রংপুর ও ঢাকা বিভাগের ম্যাচ ড্র হয়েছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের চতুর্থ ও শেষ দিনে চট্টগ্রামের হয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ২৩৮ রানে ব্যক্তিগত ৩১ রান করে সাজঘরে ফেরেন ডলার। এরপর দলীয় ২৪৩ রানে ব্যক্তিগত ৮১ রান করে আউট হন আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান ইয়াসির। চট্টগ্রামের হয়ে তেমন আর কেউ বেশিক্ষণ টিকে থাকতে পারেননি, ফলে ২৭২ রানে থামে চট্টগ্রামের দ্বিতীয় ইনিংস, যে কারণে ২৬০ রানের টার্গেট দাঁড়ায় সিলেটের সামনে। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ১৪০ রানের জুটি গড়েন ইমতিয়াজ ও শাহজান্স। ব্যক্তিগত ৭৪ রান করে ইমতিয়াজ সাজঘরে ফেরার পর দলীয় ১৮৫ রানে আউট হন শাহনাজ। নাবিলের শিকার হয়ে ব্যক্তিগত ৭৬ রান করে শাহনাজ প্যাভিলিয়নে ফেরার পর দলের হার ধরেন জাকির। শেষ পর্যন্ত জাকিরের ৫৫ রানে চড়ে ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট। চট্টগ্রামের হয়ে নাবিল সামাদ নেন ৩ উইকেট। সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। ২ বিদেশি হত্যার সঙ্গে জড়িতরা রাজনীতিবিদ, প্রথমবারের মতো বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। তদন্তে সন্তুষ্ট ইইউ, আইএস এর অস্তিত্ব নিয়ে নিশ্চিত নয় যুক্তরাষ্ট্র। জামাত শিবির নেতাকর্মীদের প্রত্যক্ষ সহযোগিতায় সংগঠিত হচ্ছে জঙ্গি সংগঠনগুলো। তথ্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর চলছে বোমা ও গ্রেনেড তৈরির প্রশিক্ষণও। সুন্দরবন থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি সহ এক বনদস্যুকে আটক। বঙ্গোপসাগরে পটুয়াখালীর ফেয়ারওয়ে এলাকা থেকে আর জেলেকে অপহরণের অভিযোগ। পর্যটন শিল্পের বিকাশে কাজ করছে সরকার। ৬০টিরও বেশি দেশের সঙ্গে বিমানবন্দরে তাৎক্ষণিক ভিসার ব্যবস্থা করা হয়েছে। বুদ্ধিস্ট পর্যটন সম্মেলনে প্রধানমন্ত্রী। এবং আগামী পৌরসভা নির্বাচন দলীয়ভাবে করার প্রস্তুতি নির্বাচন কমিশনের। তার আগে আর কোনো দলকে নিবন্ধন দেয়া হবে না, জানালেন সিইসি। এই ছিল আমাদের সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।